জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে একমত জামায়াতে ইসলামী। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে একথা বলেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতি স্মরণে রাখবে। শনিবার জাতীয় সংসদ ভবনে এলডি হলে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়ে জামায়াত অংশগ্রহণ করেছে। তার আশা, গণতান্ত্রিক রাষ্ট্রে জামায়াতের ভূমিকা অব্যাহত থাকবে। বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলী রিয়াজ। এ সময় মোহাম্মদ তাহের বলেন, জাতীয় লক্ষ্য পূরণে সবার ভূমিকা পালন করতে হবে। স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। ফ্যাসিস্ট আমলের 15 বছরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ভালোভাবে রক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন সম্পর্ক ভালো হচ্ছে। শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে ঢাকা সফররত দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে দেশের বর্তমান অবস্থা ও আগামী নির্বাচনের ব্যাপারে দলটির সাথে কথা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। সন্ধ্যায় একটি 5 তারকা হোটেলে ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির 8 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। 7 সদস্যের দলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, কমিউনিস্ট পার্টির সাথে তাদের সম্পর্ক পুরনো। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার এই সম্পর্ক রাখতে দেয়নি। এখন আবার নতুন করে সম্পর্ক জোরদার হচ্ছে। বৈঠকে চীনা প্রতিনিধির দলকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপকমিশনার জেন জুয়ানবো। এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের 2 পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। ইলেকশন এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার। আপনি খুব ভালো করে জানেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কী, দেশের বর্তমান পরিস্থিতি কী, আমরা সেরকম তাদেরকে ব্রিফ করেছি। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় তিনি ফ্যাসিবাদের দোসর ও ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ
কাম্য করে। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দিনও অপ্রয়োজনীয় কাজে ব্যয় করা হবে না। ইতালিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ইতালিতে বসবাসরত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও কথা বলেন তিনি। আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না একাধিকবার, এবং জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বারবার বলেছেন যে এটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং আমরা একটা দিনও এমনি এই যে অপ্রয়োজনীয় কারণে আমরা একটা দিন দেরি করব না। আমাদের কাজগুলো শেষ হবে, আমাদের এই যে রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব। এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নতুন নাকি পুরনো কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন সেটি রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন। শনিবার দুপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল, কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না। গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে, যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায়, এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে, এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট প্রায় 8.5 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আদর্শ ধরে অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দর নির্ধারণের তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। বলেন, চলমান চুক্তিতে জ্বালানির দাম কমাবে না কাতার, তবে নতুন করে চুক্তি হলে দাম কমানোর আশ্বাস দিয়েছে দেশটি। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে 3 গুণ উৎপাদন বাড়াতে হবে। আর সিপিডির গবেষণা পরিচালক খন্দকার ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, 2004 সালের জ্বালানি নীতির কার্যকারিতা এখন আর নেই। বর্তমান অর্থনৈতিক দুরবস্থার অন্যতম কারণ জ্বালানি খাতের অব্যবস্থাপনা। জ্বালানি খাতকে দ্রুত সংস্কার করে নতুন করে জ্বালানি নীতি প্রণয়নের পাশাপাশি LNG আমদানিতে উৎসাহিত না করে গ্যাস উত্তোলনে গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই সাথে 3 থেকে 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগে একটি দৃশ্যমান সংস্কার করে যাওয়ারও পরামর্শ আলোচকদের। মাতারবাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করতে 8 টাকা 44 পয়সা। আমরা প্রত্যেকটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে হ্যাঁ, তোমার একটা পার্থক্য থাকতে পারে, তোমার একটা ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো কি বলে যে প্রতি ইউনিট ব্যয় বিদ্যুতের 3-4 টাকা হওয়ার কথা না, সেটা হয়তো 20 পয়সা হতে পারে, 30 পয়সা হতে পারে। একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা তো থাকতে হবে, আমাকে একটা ব্যাখ্যা দেবে। শিক্ষার্থীরা চাইলে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতেই পারে, তবে ফিরে এসে জন্মভূমির জন্য কাজ করার তাগিদ থাকতে হবে বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে দ্য ডেইলি স্টার HSBC আয়োজিত এবং A-লেভেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক স্বৈরাচারীদের পতন ঘটে, এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। এজন্য শুধু নিজের জন্য নয়, দেশের জন্য জুলাই যোদ্ধাদের মতো ভাবতে হবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে 176 জন শিক্ষার্থী বিশ্বসেরা ফলাফলের জন্য সম্মাননা এবং 6 জন শিক্ষার্থীকে সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়।
This is not to say that you should not be going abroad. It is just to encourage you all to get your higher studies done, gain some experience, and use that for the benefit of this country. This country needs your merit, needs your service. If you do not redefine the vision of a new Bangladesh from an eco-centric viewpoint, we'll all be moving around the same problem cycle and will not be resolving it. So with these words and with an appeal to be responsible, dutiful towards the country, and to ensure that whatever the country has given you, you will pay it forward for the next generation. স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা কমাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন করার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। এ সময় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার মতো শিক্ষা ব্যবস্থা তৈরির কথা জানান উপদেষ্টা CR আবরার। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, শিল্পায়নের পাশাপাশি কৃষি জমিও রাখতে হবে। টেকসই উন্নয়ন ছাড়া শিল্পায়ন করা সম্ভব না বলেও জানান তিনি। শনিবার সকালে অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় কনভোকেশনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় কনভোকেশনে তারা কথা বলেন। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, ৭১-এর মতো ২৪-এও প্রথম সারিতে ছিল নারীরা। এই সকল নারীদের পেছনে ফেলা হচ্ছে, এবার এটা হতে দেয়া হবে না। তো নারীবাদের সাথে পরিবেশবাদের কোনো তফাৎ খুঁজে পাই না। আর নারীর সাথে পরিবেশের সম্পর্ক কতটা গভীর সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি। বন রক্ষায়, নদী রক্ষায়, খাল রক্ষায়, যার যার বাসার সামনের লেক রক্ষায় সকলকে আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে। ১০০টি ছেলের বিপরীতে হয়তোবা ১০২টি মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকবে। আরও একটি বিষয়, ৩টে গবেষণা বলে দিচ্ছে আমাদের মেয়েরা হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে ছেলেদের চাইতে বেশি ভালো করছে। আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করে যেতে চাই, যেখানে ব্যক্তির অর্জন তথা আত্ম উন্নয়নের যা হবে ব্যক্তির অর্জন তথা আত্ম উন্নয়নের উপযুক্ত পথ হবে, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি উৎকর্ষের সহায়ক, যা হবে খুবই গুরুত্বপূর্ণ, এটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে সাধারণ যাত্রীরা। ছিনতাই রোধে ঢাকা আরিচা মহাসড়কে বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর তল্লাশি। এ নিয়ে আরও জানাতে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, একটু আমাদেরকে জানাবেন তল্লাশি কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া কি? প্রাণী সম্পদ থেকে অপোজিটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যৌথ বাহিনীর লোকজন কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি চেকপোস্ট কিন্তু এখানে চালু করেছে। সম্প্রতি আপনারা জানেন যে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু দিনের বেলাতেই আমরা ছিনতাই হতে দেখেছি। ফুলবাড়িয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ৭ কিলোমিটার এলাকায় কিন্তু ছিনতাই এবং ডাকাতির ঘটনা কিন্তু উদ্বেগ সৃষ্টি করেছিল। দিনের বেলাতেই কিন্তু চলন্ত বাসে ডাকাতি হচ্ছিল এবং ডাকাতি করে কিন্তু সর্বশেষ ১১ এপ্রিল কিন্তু ফুলবাড়িয়া এবং সিএনবি এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং ওই সময় বাধা দিতে গেলে কিন্তু কয়েকজন যাত্রী ছুরিকাঘাতে আহত হয়। তারপর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে। পুলিশের পাশাপাশি কিন্তু তখন সেনাবাহিনীও যৌথভাবে অভিযান এবং চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি নিশ্চিত করে। সেনাবাহিনী যখন তৎপরতা বেড়ে যায় তারপর থেকে কিন্তু আমরা দেখেছি মহাসড়কটি মোটামুটি নিরাপদ হতে শুরু করেছে। মহাসড়কে যে চলাচলের যে একটি অবস্থা, যাত্রীদের যে নিরাপত্তায় কিন্তু বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর যেই টিমগুলো বিভিন্ন চেকপোস্ট পরিচালনা করছে তারা কিন্তু তারা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করার কারণে কিন্তু তারা এই মহাসড়ক মোটামুটি নিরাপদ আছে বলা যায়। তবে এই মহাসড়কের যাত্রীদের মধ্যে কিন্তু আতঙ্কের একেবারেই কমতি ছিল না। যেমনটি বলছিলাম আমি, আসলে এই আপনারা দেখছেন যে এখানে দূরপাল্লার যানসহ বিভিন্ন যানবাহনে কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। আমরা যদি একটু ভিতরের দিকে একটু দেখাতে চাই, পুলিশ কিন্তু বাসের ভিতরে উঠেও তল্লাশি করছে এবং
যাত্রীদের কাছে কোনো অবৈধ অস্ত্র, মাদক কিংবা কোনো রকমের অন্য কিছু অবৈধ কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আসলে পুলিশ বাসে উঠছে, সেনাবাহিনীর লোকজন কিন্তু বাসে উঠে তল্লাশি করছে। এছাড়াও কিন্তু পাশাপাশি আমরা দেখছি যেসব যানবাহনগুলো রয়েছে তারা আসলে তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু দেখছে, এবং যাদের বৈধ কাগজপত্র না পাচ্ছে তারা কিন্তু তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আনছে। তবে আমি যেমনটি জানাচ্ছিলাম যে যৌথ বাহিনীর অভিযানের পর ঢাকা আরিচা মহাসড়ক মোটামুটি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এবং ঢাকা জেলা পুলিশ এবং সাভারের যে থানা যেসব পুলিশ রয়েছে তারাও কিন্তু মোটামুটি তৎপর হয়েছেন। তবে প্রথম দিকে যেভাবে আসলে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ সৃষ্টি করেছিল সেনাবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর যে অভিযান সেটি চালু হওয়ার পর কিন্তু সেই উদ্বেগ এবং উৎকণ্ঠা নেই, মোটামুটি নিরাপদভাবেই কিন্তু সাধারণ মানুষ এখন চলাচল করছে। এই ছিল ঢাকা আরিচা মহাসড়কে যৌথ বাহিনীর তল্লাশি নিয়ে আমার কাছে সর্বশেষ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলছে যৌথ বাহিনীর অভিযান, সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। খুনের আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে তেমন কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলরুমে আয়োজিত অন্তর্বর্তী সরকারের ৮ মাস ভূমিকা ও সংস্কার প্রস্তাব পর্যবেক্ষণ, পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার যে চুক্তিগুলো করছে তা প্রকাশ করছে না। একই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, স্টারলিংক এর ব্যাপারে না জানিয়ে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে, এতে তথ্য ফাঁসের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে যেমন নিয়ন্ত্রণ ছিল এখনো তেমনই আছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন প্রক্রিয়া কিভাবে আসলে বিচারপতিদের সিলেক্ট করা হচ্ছে, কোন ক্যাটাগরিতে কোন যোগ্যতার ভিত্তিতে করা হচ্ছে, এগুলো এখনো পর্যন্ত সেই পূর্বের 15 বছরের নিয়মে যেভাবে যাওয়া হয়েছে, যে নেপোটিজমগুলো চলেছে এখনো ঠিক তাই চলছে। ফলে খুব বেশি আশাবাদী হওয়ার মতো এখনো পর্যন্ত অন্তত এই দুটো বিষয় নিয়ে, সংবিধান বলেন কিংবা আইন বিচার নিয়ে এখনো পর্যন্ত তেমন কিছু দেখছি না। একটা বৈষম্যের অর্থনীতি সমাজ তৈরি হয়েছিল, সেই ফাউন্ডেশনটা বদলের চেষ্টা করতে হবে। সেই ফাউন্ডেশনটা বদলের প্রতিশ্রুতি এবং কিছু সূচনা আপনারা করেন, এবং এমন কিছু ভিত্তি তৈরি সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মধ্যে থেকে সেই ধারার এমন কিছু ভিত্তি তৈরি হোক যাতে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাধ্য হয় এই কাজগুলো করতে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে দ্রুত নির্বাচন এর দাবি জানানো হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই মুহূর্তে নির্বাচিত সরকার প্রয়োজন। তিনি বলেন, গুটি কয়েক লোক নয়, বরং জনগণই ঠিক করবে দেশ কারা পরিচালনা করবে। অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলার দুর্বলতার কারণে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ডিসেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাস। এই ডিসেম্বরে আমরা মুক্তিযুদ্ধের শেষ করেছি। 16ই ডিসেম্বরে আমরা নতুন দেশ সারা পৃথিবীতে একটা মর্যাদার সহকারে এই বাংলাদেশের পতাকা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারও এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। কিভাবে একটি জাতীয় নির্বাচন সুষ্ঠু ও
গ্রহণযোগ্য করা যায়। 1990 সালে তা দেখিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ। শনিবার বিকেলে প্রয়াত বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ স্মরণে নাগরিক সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ জুবায়ের চৌধুরী বলেন, অসংখ্য মামলা নিষ্পত্তিতে বিচার বিভাগে বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের অবদান ছিল অবিস্মরণীয়। বড় জিনিস যেটা উনি করেছেন সেটা হচ্ছে যে সব সময় নিজেকে আমাদের ধর্মের জন্য, ইসলাম ধর্মের প্রচারের জন্য এবং যে কয়েকজন নামকরা ইসলামিক চিন্তাধারার লোকজন এখানে আছে তাদের সঙ্গে উনি অত্যন্ত ওতপ্রোতভাবে কাজ করে গেছেন। পিএসসি নিয়োগ পরীক্ষায় ভাইভাতে 200 নম্বর রাখা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পিএসসি সংস্কারের দাবিতে শনিবার সন্ধ্যায় রাজু ভাস্কর্য অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নুরুল হক নূর বলেন, সরকারি বিভিন্ন নিয়োগে অসচ্ছলতা রয়েছে। শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয়, সরকার গঠন হয়, কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন। এবং আমরা অনুরোধ করব 1 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার, এবং একটা পরীক্ষার দেখা যায় রিটেন চলে, আরেকটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয়। এইটা একটা প্রহসন, এটা আমি মনে করি একেবারে বিবেকহীন কাজ। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। হাসপাস জনজীবন, দীর্ঘক্ষণ বাইরে থাকা কঠিন হয়ে পড়ছে বিপাকে শ্রমজীবীরা। আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তারপর কমতে পারে তাপমাত্রা। রাজশাহী বিভাগ, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় বৃষ্টির আভাস না থাকলেও ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় অতিরিক্ত পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে যে তাপমাত্রা যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল, অর্থাৎ গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে, সেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কমে গিয়ে এটা মৃদুতে নেমে আসতে পারে আগামীকালকে অথবা তার পরের দিন থেকে। এবং তখন হয়তো বিচ্ছিন্নভাবে 2-1টা জেলায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারবে, তবে ওভারঅল সারা দেশে তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। রাজনৈতিক স্বার্থ হাসিল ও ক্ষমতা টিকিয়ে রাখার কাজে এতদিন সশস্ত্র বাহিনীকে কর্পোরেট বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সেনা সদস্যরা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের আয়োজনে সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তারা। বাংলাদেশের জন্য মানুষের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা ও যুগোপযোগী করার জন্য সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন না করার নিন্দা জানিয়ে সেনা আইন সংস্কারের দাবি জানান। এ সময় আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক হুমকি বিবেচনায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমরা অলরেডি সেনা আইন সংস্কারের বিষয়ে অনেক আলাপ হয়েছে। সত্যিকার অর্থে আমাদের সেনা আইন সংস্কার করতে হবে, এবং এটা সম্ভব একমাত্র যদি আমরা সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন, যেটা আমরা প্রথম দিন থেকে অগস্ট মাস থেকে দাবি করে আসছি, অবশ্যই এটা সংস্কার হইতে হবে, এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে অ্যাবসলিউটলি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু প্রয়োজন সেটার দিকে নজর দিতে হবে। সামরিক বাহিনীর যারা কর্তৃত্বে রয়েছে তাদেরই দায়িত্ব যে তাদের ভবিষ্যৎ সম্মানের জন্য কর্পোরেট কালচার, তারপর এই যে অন্যান্য যেসব কর্পোরেট কালচার থেকে প্রফেশনালিজমে ফিরে আসা।
প্রতিবন্ধীদের নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। শনিবার দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রতিবন্ধী জনগণের যে অধিকারের বিষয়টাকে সেটা কিন্তু কোনো কল্যাণ বা চ্যারিটি কিন্তু না। আমরা প্রতিবন্ধী মানুষের অধিকার চাই মানুষ হিসাবে মূলত, এবং অবশ্যই তার যে পরিচয় প্রতিবন্ধিতার কারণে সেই হিসাবে তার অধিকারের বিষয়টা আমাদের মাইন্ডসেটের মধ্যে, মানসিকতার মধ্যে পরিবর্তন আসতে হবে। রাস্তায় চলাচলের জন্য অ্যাক্সেসিবিলিটি না থাকে তাহলে আমরা সেটাকে অধিকার হরণ কেন করবো না? প্রতিবন্ধী মানুষের অধিকারকে সকল এদেশের সকল মানুষের অধিকারের আন্দোলনে রূপান্তর করতে হবে। হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস এবং মাইক্রোবাস এর সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলে গাড়ির মূল মধ্যবিত্তের শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার সভাপতি আব্দুল হক। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় বারভিডার সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় বারভিডার সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলে গাড়ির বাজার সম্প্রসারণের সাথে সাথে সরকারের রাজস্ব আয় বহুগুণে বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, টেকসই খুচরা যন্ত্রাংশ, জ্বালানি সাশ্রয়ী বিবেচনায় জাপানের হোম মডেলের গাড়ি আমদানিতে গুরুত্ব বাড়াতে হবে। গাড়ি বিক্রির সময় দ্বৈত রেজিস্ট্রেশন প্রথা বিলুপ্ত করা দরকার বলেও মন্তব্য করেন বারভিডার সভাপতি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীবাহী নিহত হয়েছেন। সকালে উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ৬ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বেতবুনিয়া থেকে চট্টগ্রামের রাউজানের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় চেয়ারম্যান পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওজি মেমোরিয়াল হাসপাতালে মারা যান চালক সহ আরও 2 জন। আহত অপর একজনের অবস্থা গুরুতর। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রাংশ সহ অন্যান্য যে সমস্যা আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। শনিবার দুপুরে বরিশালে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্বাস্থ্য সচিব বলেন, হাসপাতালে ডায়ালাইসিস সেবা বাড়াতে বেড বাড়ানো সহ অন্যান্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে। এছাড়া হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব, হাসপাতালের পরিচালক, চিকিৎসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ভালো সেবা দিচ্ছে জন্যই প্রচুর রোগী আসছে। এটা হলো আমাদের যারা সেবা দিচ্ছেন তাদের জন্য ভালো লাগার দিক। আর যে সমস্যাগুলো আছে, সমস্যা তো আছে, কিছু টেস্ট আমরা হয়তো করাতে পারি না বা ক্লিনলিনেসের আমাদের বিষয়ে অভিযোগ থাকতে পারে। আমরা এই এরিয়াগুলো দেখব, যে যন্ত্রগুলো প্রয়োজন, যেমন এমআরআই মেশিন এখানে নাই, আমরা দেওয়ার চেষ্টা করব। সুনামগঞ্জে বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি। শনিবার দুপুরে উজানের ঢলের চাপ সইতে না পেরে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধটির 10 থেকে 15 ফুট অংশ ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশ দিয়ে ঢলের পানি হাওরে প্রবেশ করলেও ফসলি জমি ও পাকা ধানের ক্ষয়ক্ষতির তেমন
শঙ্কা নেই। কৃষকরা জানান, টাঙ্গুয়ার হাওরে কৃষকরা আগাম ধানের জাতের চাষ করেছিলেন, যা ইতোমধ্যেই কেটে ঘরে তোলা হয়েছে। বাঁধ ভাঙার বিষয়ে পানি উন্নয়নের বোর্ডের প্রকৌশলী জানান, নজরখালি বাঁধটি পানি বোর্ডের আওতাধীন না হওয়ায় সেখানে কৃষকদের ধান চাষাবাদে নিরুৎসাহিত করা হয়। এছাড়া সরকারিভাবে বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ না নেওয়ায় কৃষকরা প্রতি বছরই যৌথ উদ্যোগের সংস্কার করে স্বল্প পরিসরে চাষাবাদ করেন। চট্টগ্রামের রাউজানে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। শনিবার দুপুরে উত্তর জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের কিছু কর্মী যুবদল ও ছাত্রদলের নামে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এ কারণে রাউজানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান এই বিএনপি নেতা। বিভিন্ন অভিযোগের কারণে এবং উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার পদ স্থগিত করা হয়েছে। সুতরাং দল কোনো অবস্থাতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই অসাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে দল কোনো সময় কম্প্রোমাইজ করবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 11 জন শিক্ষক পদত্যাগ করেছেন। এ নিয়ে আরও জানাতে ইউনাইটেড বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে একটু বিস্তারিত জানাবেন। ফরহাদ, আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। তাদের যে সকাল থেকে যে আন্দোলন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নানান অনিয়মের বিরুদ্ধে তারা ভিসির পদত্যাগের দাবি করেন, এর পরিপ্রেক্ষিতে আজকে রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলেও সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য কর্মকর্তারা, অর্থাৎ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু পদত্যাগ করেন। এখন শিক্ষার্থীরা যে দাবি তারা জানাচ্ছিলেন যে সিএসসি ডিপার্টমেন্টের যিনি প্রধান নুরুল হুদা এবং ভিসির পদত্যাগ তারা চেয়েছিলেন, কিন্তু এই ভিসির পদত্যাগের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বিভাগের প্রধানরাও পদত্যাগ করেন। এখন শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি বলছেন যে তারা শুধুমাত্র ভিসি এবং সিএসসি ডিপার্টমেন্টের যিনি প্রধান তার পদত্যাগ চাইছেন। অন্যান্য যে শিক্ষকরা, অর্থাৎ যে বিভাগীয় প্রধানরা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগ কিন্তু তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এবং আমাদেরকে যেটা বলছিলেন যে আসলে এই মুহূর্তে মূলত একরকম সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়কে অচলাবস্থা তৈরি করার লক্ষ্যে অন্যান্য বিভাগীয় প্রধানরাও পদত্যাগ করেছেন। আমরা এই মুহূর্তে আসলে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে মূলত তাদের যে দাবি দেওয়া, তারা আসলে এই মুহূর্তে কী চাচ্ছেন সেটি আমরা আসলে একজন শিক্ষার্থীর কাছ থেকে জানবো। আমাকে একটু বলবেন যে আসলে আজকে যে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে এই মুহূর্তে আপনারা কী চাচ্ছেন সেই? জি, অ্যাকচুয়ালি আজকে আমাদের আন্দোলনটা শুরু হয় সকাল 9টা থেকে, যেখানে আমাদের আন্দোলনটার মূল যেই দাবি ছিল 3টা। নুরুল হুদা স্যারের যে পদত্যাগ, তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে, এবং আমাদের টুকটাক বিভিন্ন দাবি দেওয়া। কিন্তু আমাদের অথরিটি আমাদেরকে সেই দাবি দেওয়াগুলো তো শুনেই নি, তারা মানেই নি। তারা বরং উল্টো ওয়াইফাইকে স্লো করে দিছে, ওয়াইফাই অফ করে দিছে, যাতে আমরা কোথাও কোনো জায়গায় কোনো নিউজ কাভারেজ বা পোস্ট না করতে পারি। তখন আমরা একটা সময় পরে তাদেরকে একটা টাইম ধরে দেই যে 2টার মধ্যে তারা আমাদের সাথে এসে যোগাযোগ করুক। তারা যোগাযোগ করেন, দেন আমরা এক দফা দাবিতে যাই। সে এক দফা দাবি আমাদের চলতে থাকে এবং আমরা অনশন কর্মসূচিতে চলে যাই। তারা সেইগুলো একটারও তোয়াক্কা করে না, তারা তাদের মতো মিটিং করতেই থাকে। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের ভিসি যে পদত্যাগটা করছে, আমার সাথে আমাদের ভার্সিটির যে সিন্ডিকেট, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলগুলোকে আমরা চাচ্ছি যে তারা থাকুক, শুধু যাতে ভিসি স্যার পদত্যাগে যাক। কিন্তু তারা নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে।
ফরহাদ, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা চাচ্ছে শুধুমাত্র ভিসি ছাড়া, অর্থাৎ তারা যেই দুইজন শিক্ষকের ভিসি এবং সিএসসি ডিপার্টমেন্টের যে প্রধান, তার এই দুজনের পদত্যাগ ছাড়া অন্যান্য যারা পদত্যাগ করেছেন তারা যাতে স্বপদে বহাল থাকেন, শিক্ষার্থীরা এই মুহূর্তে সেই দাবি জানাচ্ছেন। ফরহাদ, এই ছিল সবশেষ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় 2 ঘন্টার শেষকৃত্যে আচার শেষে পোপ ফ্রান্সিসের নিথর দেহ সমাহিত করা হলো রোমের সেন্ট রেমি মেরি মাজৌরি ব্যাসিলিকায়। পোপের ইচ্ছে রক্ষায় 100 বছরের রীতি ভেঙে সেন্ট মেরি মাজৌরি ব্যাসিলিকায় সমাহিত করা হলো ফ্রান্সিসের নিথর দেহ। তবে সমাধি আয়োজন শুরু হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকেই। দেড় শতাধিক দেশের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র ও সরকার প্রধানসহ 4 লাখের বেশি শোকার্ত মানুষের উপস্থিতি হয়ে পোপের অন্তিম যাত্রায় উপস্থিত থাকেন। টানা 90 মিনিটের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন 51 বছর বয়সী ইতালীয় ধর্মযাজক কার্ডিনাল জিও ভান্নি। উপস্থিত 220 কার্ডিনাল, 750 জন বিশপ এবং 4000-এর বেশি অন্যান্য ধর্মযাজকও। আর্জেন্টিনায় জন্ম নেয়া ফ্রান্সিস 88 বছর বয়সে 21 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ আলাপ হয়েছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগ মুহূর্তে মাত্র 15 মিনিটের জন্য বৈঠকে বসেন এই দুই নেতা। হোয়াইট হাউস বৈঠকে ফলপ্রসূ বললেও জেলেনস্কি এটিকে প্রতীকী বৈঠক বলে অভিহিত করেছেন, যা ঐতিহাসিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতর একে অপরের বিপরীতে বসে গভীর আলোচনায় মগ্ন ছিলেন তারা। গেল শুক্রবার মস্কোতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। গেল ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ট্রাম্প ও জেলেনস্কি। তৃতীয় দফার আলোচনা শেষেও পরমাণু ইস্যুতে কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। চতুর্থ দফায় আগামী 3 মে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই দেশ। ওমানের মাস্কটে প্রায় 6 ঘন্টার বৈঠকের পরোক্ষ আলোচনা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে। আলোচনাকে উভয় পক্ষই গঠনমূলক বলে অভিহিত করেছেন, তবে পারমাণবিক ইস্যুতে এখনও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনায় ইরানের একমাত্র লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থা সম্পর্কে আস্থা তৈরি করা। এখানে অন্য বিষয়গুলো আলোচনা করা হয়নি, তবে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চতুর্থ দফায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হবে। ভারতের জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয় বলেও দাবি করেছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় অস্ত্রধারীদের ধরতে ওই অঞ্চলে অভিযান চালিয়েছে ভারত পুলিশ। শনিবার নতুন করে প্রায় 200 জনকে আটক করেছে তারা। ভারতের প্রতিরক্ষা দপ্তরের এ অভিযানের চিত্র সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। ভারতের মহারাষ্ট্রে অবস্থানরত পাকিস্তানিদের রোববারের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। এদিকে নেপালে পাকিস্তানের দূতাবাসের সামনে পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিসিবির এফডিআর এর
240 কোটি টাকা অন্য ব্যাংকে ট্রান্সফারের সিদ্ধান্ত একান্তই বোর্ড সভাপতির, এমনটাই জানিয়েছেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। 25 জানুয়ারি বিসিবির কার্যকরী কমিটির দায়িত্ব বন্টনের আগেই টাকা ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারির 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। জুলাই অগাস্টের পরে বোর্ডের ডিরেক্টর সংখ্যার কিছু ঘাটতি ঘটে এবং বিভিন্ন কমিটির দায়িত্বে আমরা অনেকেই ছিলাম না, যে যার দায়িত্বে ছিল, বাট দায়িত্ব বন্টন হয়নি। আবারও শাস্তি পেলেন মোহামেডান অধিনায়ক তৌহিদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় তার নামের পাশে যুক্ত হলো আরও 1 ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে 8 ডিমেরিট পয়েন্ট হওয়ায় সর্বোচ্চ 6 ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন তিনি। চলতি মাসেই আবুহানির বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় এবং পরে গণমাধ্যমে অপমানজনক মন্তব্য করায় 7 ডিমেরিট পয়েন্ট পান হৃদয়। ফলে বিধি অনুযায়ী নিষিদ্ধ হন 2 ম্যাচ। তবে 1 ম্যাচের নিষেধাজ্ঞা কাটানোর পর আবারও খেলতে নামেন তিনি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠতে হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিতের কথা জানায় বিসিবি। তবে বোর্ডের এমন সিদ্ধান্তের পরদিনই আবারও বিতর্কিত কাণ্ড করে শাস্তি পেলেন হৃদয়। সর্বমোট 8 ডিমেরিট পয়েন্ট হওয়ায় বিধি অনুযায়ী আরও অন্তত 4 ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হবে তাকে। ফলে মোহামেডান অধিনায়ক খেলতে পারবেন না চিরপ্রতিদ্বন্দ্বী আবুহানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচেও। সাভারের শেষ হলো বাংলাদেশ অ্যামেচার ওপেন 2025 গলফ টুর্নামেন্ট। শনিবার বিকেলে সাভার গলফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। 7টি দেশের 102 জন গলফারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। 291 স্কোর পেয়ে এককে শিরোপা জিতেছেন বাংলাদেশের অ্যামেচারের সৈনিক মোহাম্মদ শাহাবুদ্দিন। পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া এবং মহিলা দলগত ইভেন্টে শিরোপা জয় করেছে পাকিস্তান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/এখন tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।